আসসালামু আলাইকুম। উদ্ভাবক বিএসসি নার্সিং কোচিং এর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম জিসান। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু প্রবন্ধ জীবন ও বৃক্ষ, লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। শুরুতেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব। মোতাহের হোসেন চৌধুরী ছিলেন বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত। জন্ম মৃত্যু। জন্ম ১লা এপ্রিল ১৯০৩, কাঞ্চনপুর গ্রাম, নোয়াখালী জেলা, বর্তমান লক্ষ্মীপুর জেলা। মৃত্যু ১৮ সেপ্টেম্বর ১৯৫৬, স্থান চট্টগ্রাম। শিক্ষাজীবন ও কর্মজীবন। মোতাহের হোসেন চৌধুরী কুমিল্লা ইউসুফ হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ ও বিএ পাশ করেন। ১৯৪৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে কাজ করেন। এবার আমরা মোতাহের হোসেন চৌধুরীর সাহিত্যকর্ম ও চিন্তাধারা সম্পর্কে জানব। মোতাহের হোসেন চৌধুরী মুক্ত বুদ্ধি চর্চা, উদার মানবতাবাদ ও মননশীল গদ্যের জন্য পরিচিত। তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন ও শিক্ষা গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন। তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন ও শিক্ষা গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন। তার লেখা প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা। তার লেখা প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা, যেটি প্রকাশিত হয় ১৯৫৮ সালে। অনুবাদ গ্রন্থ সুখ ১৯৬৫, বার্ট্রান্ড রাসেল কনসিকুয়েন্ট অফ হ্যাপিনেস এর ভাবানুবাদ। সভ্যতা ১৯৬৫, ক্লাইভ বেলের সিভিলাইজেশন এর ভাবানুবাদ। অন্যান্য। তার সাহিত্যকর্মে সংস্কৃতি, ধর্ম ও মানবতাবোধের নিবিড় আলোচনা পাওয়া যায়। ১৯৯৫ সালে বাংলা একাডেমি তার সমগ্র রচনাবলী প্রকাশ করেন, যেটি সৈয়দ আবুল মকসুদ সম্পাদিত। পুরস্কার ও সম্মাননা। মোতাহের হোসেন চৌধুরী জীবিত অবস্থায় তেমন কোনো বড় পুরস্কার বা রাষ্ট্রীয় সম্মাননা পাননি, কারণ তার প্রধান গ্রন্থগুলো তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। তবে তার সাহিত্যকর্ম ও মুক্ত বুদ্ধিচর্চার জন্য তিনি মরণোত্তর ও দীর্ঘকালীন বিশেষ শ্রদ্ধা ও স্বীকৃতি লাভ করেছেন। বিমূর্ত সম্মাননা ও খ্যাতি। তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন ও শিক্ষাগোষ্ঠীর অন্যতম প্রধান প্রাবন্ধিক হিসেবে বাংলা সাহিত্যে এক অনন্য উচ্চতায় সমাসীন। তার মননশীল গদ্য ও উদার মানবতাবাদী চিন্তা তাকে বাঙালি বুদ্ধিজীবী মহলে চিরস্মরণীয় করে। রচনাবলী প্রকাশ। ১৯৯৫ সালে বাংলা একাডেমি তার সমস্ত প্রকাশিত ও অপ্রকাশিত লেখা নিয়ে মোতাহের হোসেন চৌধুরী রচনাবলী প্রকাশ করার মাধ্যমে তার কর্মের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেন, যেটি সৈয়দ আবুল মকসুদ সম্পাদিত। ১৯৯৫ সালে বাংলা একাডেমি তার সমস্ত প্রকাশিত ও অপ্রকাশিত লেখা নিয়ে মোতাহের হোসেন চৌধুরী রচনাবলী প্রকাশ করার মাধ্যমে তার কর্মের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেন। স্মরণ সভা। তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তার নিজ জেলা লক্ষ্মীপুর সহ সারা দেশে বিভিন্ন সাহিত্য সংগঠন তার জীবন ও দর্শনের উপর আলোচনা সভার আয়োজন করে থাকে। বিশেষ দ্রষ্টব্য। অনেক সময় তার নামের সাথে মিল থাকায় কাজী মোতাহের হোসেনের পুরস্কারগুলোর সাথে বিভ্রান্তি হতে পারে, তবে প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী এ ধরনের কোনো রাষ্ট্রীয় পদক পাননি। আমরা সবসময় মনে রাখবো, আমাদের জীবন ও বৃক্ষ প্রবন্ধের প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী তেমন কোনো রাষ্ট্রীয় পুরস্কার বা সম্মাননায় ভূষিত হননি। এবার আমরা জীবন ও বৃক্ষ প্রবন্ধের উৎস সম্পর্কে জানব। জীবন ও বৃক্ষ প্রবন্ধের
উৎস সম্পর্কে জানব। প্রবন্ধটি তার সাংস্কৃতিক কথা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার সাংস্কৃতিক কথা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এবার আমরা জীবন ও বৃক্ষ প্রবন্ধের উদ্দেশ্য সম্পর্কে জানব। জীবন ও বৃক্ষ প্রবন্ধের উদ্দেশ্য। জীবন ও বৃক্ষ আমাদের আত্মকেন্দ্রিকতা ছেড়ে উদার ও কর্মব্যস্ত হওয়ার শিক্ষা দেয়, যার প্রতীক হলো একটি ফলবান বৃক্ষ। জীবন ও বৃক্ষ আমাদের আত্মকেন্দ্রিকতা ছেড়ে উদার ও কর্মব্যস্ত হওয়ার শিক্ষা দেয়, যার প্রতীক হলো একটি। এবার আমরা জীবন ও বৃক্ষ প্রবন্ধের মূল ভাব এবং প্রেক্ষাপট সম্পর্কে জানব। জীবন ও বৃক্ষ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর ছোট্ট একটা প্রবন্ধ। এই ছোট্ট একটা প্রবন্ধের মাধ্যমে মোতাহের হোসেন চৌধুরী তিনি শিখিয়েছেন মানুষকে আত্মকেন্দ্রিক না হয়ে বৃক্ষের মতো পরোপকারী কিভাবে হওয়া যায়। আমরা যে কোনো প্রবন্ধ, যে কোনো গল্প, কবিতা জানতে গেলে বা বুঝতে গেলে শুরুতেই আমাদের প্রেক্ষাপট সম্পর্কে জানতে হয়। ওই প্রবন্ধটি, ওই গল্পটি, ওই কবিতাটি কোন সময়ে রচিত হচ্ছে এবং কিসের উপর ভিত্তি করে রচিত হচ্ছে, এটাকে বলে আমরা প্রেক্ষাপট। দেখো, আমরা প্রেক্ষাপটে দুইটা পয়েন্ট লিখেছি। আমাদের জীবন ও বৃক্ষ প্রবন্ধের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে আমি দুইটা পয়েন্ট লিখেছি। আমার এই দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের এই প্রেক্ষাপটটা নির্মিত। প্রথমে দেখো, সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিভঙ্গি। জীবন ও বৃক্ষ প্রবন্ধটির প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিভঙ্গির দিকটি। এই সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিভঙ্গি আসলে কি? আমাদের প্রাবন্ধিক ছিল মানবতাবাদী এবং তিনি কি চেয়েছেন? সবসময় মানুষের কল্যাণ সাধনা বা কল্যাণ চিন্তা করেছেন। সেই কল্যাণ চিন্তা করতে গিয়েই তিনি বলেছেন মানুষকে মানবতাবাদী হওয়া উচিত এবং বৃক্ষের মতো পরোপকারী হওয়া উচিত। বৃক্ষ যেমন নিজে ভূমি থেকে, জমি থেকে তার শক্তি আহরণ করে ফুল ফল দিয়ে মানুষকে উপকৃত করছে, মানুষেরও বৃক্ষ থেকে শিক্ষা নিয়ে মানুষের পরোপকারে ব্রতী হওয়া উচিত। তারপরে দেখো, রবীন্দ্রনাথের প্রভাব। আমরা জীবন ও বৃক্ষ প্রবন্ধ যখন পড়ি তখন আমাদের কাছে মনে হয়েছে, শুধু আমার কাছে না, যারা বিশ্লেষক আছে তাদের কাছে মনে হয়েছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে রবীন্দ্রনাথের একটা প্রভাব আছে। রবীন্দ্রনাথের একটা ব্যাপক প্রভাব আছে। সে ব্যাপক প্রভাবটা কি? প্রথমত আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথের যে প্রকৃতি প্রেম বা প্রকৃতির সাথে একনিষ্ঠতা, তার প্রকৃতির সাথে যে আলাদা হৃদ্যতা, আমরা বলতে পারি যে তৎকালীন সময়ে বা তার পূর্বে আমরা এখানে জীবন ও বৃক্ষ প্রবন্ধে তপবন কথাটা আমরা পাচ্ছি। এই তপবন শব্দের অর্থ কি? এই তপবন শব্দের অর্থ হলো বনে গিয়ে তপস্যা করা। বনে গিয়ে তপস্যা করা। আমরা এটা যদি ব্যাকরণিক দিক বিশ্লেষণ করি তাহলে একটা সমাস হয়ে যাবে, তপবন, তপের নিমিত্তে বন, ওটা চতুর্থী তৎপুরুষ হয়ে গেল। কিন্তু এখন তপবন সম্পর্কে আমরা যদি বলতে যাই, তপবনটা কি? তপস্যার জন্য যে বন, তাকে আমরা বলছি তপবন। আমরা মুনি ঋষিদের কথা শুনেছি, মুনি ঋষিদের ইতিহাস সম্পর্কে জেনেছি যে হিন্দু ধর্মে বা মুসলমান ধর্মে, যে ধর্মেরই হোক, আমরা যে মহান ঋষি বা মুনি আছে তাদের সম্পর্কে যখন আমরা জানি তখন কি জানি? তারা কোলাহল থেকে একা স্রষ্টার পাওয়ার জন্য একাকিত্বে গুহায় অথবা বনে যেয়ে তপস্যা করত। যেমন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় থাকতেন, ঠিক তেমনি সনাতন ধর্মের অনেক মুনি ঋষি আছে, তারা স্রষ্টার সাধনা করার জন্য, স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য বনে গিয়ে তপস্যা করত। আর যে বনে গিয়ে তপস্যা করা হতো তাকে বলা হতো তপবন। এই তপবন বা বনের সাথে যে হৃদ্যতা, বনের সাথে যে একাকিত্বতা, এটা ছিল আমাদের রবীন্দ্রনাথের মধ্যে। রবীন্দ্র ভাবনায় আমরা সৃষ্টি এবং যে বৃক্ষ প্রেম বা তার যে আলাদা একটা টান, সেটা আমরা তার কবিতা, তার গল্প, তার উপন্যাসে আমরা উপলব্ধি করতে পারি। সেই যে চিন্তা, তপবন চিন্তা এবং প্রকৃতির কাছাকাছি যে থাকা, এই চিন্তাটা আমাদের মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে? যেমন প্রকৃতির কাছাকাছি
প্রকৃতির কাছাকাছি থাকা এবং তপোবন চিন্তা, এইটা কিভাবে আমাদের জীবন ও বৃক্ষের সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বা বিভিন্ন মুনি ঋষিরা তারা তপস্যা করতেন বা প্রকৃতির কাছাকাছি থাকতে চাইতেন। প্রকৃতির কাছাকাছি কেন থাকবো, নগরে কেন আমি থাকলাম না? কারণ প্রকৃতির কাছাকাছি থাকা মানে একটা অন্যরকম শান্তি, কারণ কেউ কারোকে বিরক্ত করে না। আমরা এখন নগরায়ন হয়েছে, শহর হয়েছে, এখন আমরা নিজের স্পেসটা আমরা খুঁজে পাই না। কারণ কোথাও গেলে নিজের একটি একাকিত্ব যে সময় কাটাবো, সে একাকিত্ব সময় তো কাটেই না। আর যদিও বা নিজে একাকিত্বে তখন ফোন আমাদের সঙ্গেই থাকে, তার মানে একাকিত্ব সময় আমরা কখনোই পার করতে পারছি না। জায়গা থেকে মুনি ঋষিরা প্রকৃতির কাছাকাছি, আমি যদি এখন সুন্দরবনে চলে যাই বা গভীর বনে চলে যাই, আমার কাছে ফোন নেই, আমার কোনো সঙ্গী নেই, তখন আমাকে বিরক্ত করার মতো কেউ, এই প্রকৃতির কাছাকাছি থেকে আমাদের মুনিরাও শিক্ষা নিয়েছেন। আমরা বিভিন্ন মুনি ঋষি বা আমাদের যে নবী রাসূল আছে তাদের থেকে একটা দিক, আমরা যতই কথায় বলি তাদের দিক নেগেটিভ ভাইব আমরা পাই না। যত মুনি ঋষি আছে, যত নবী রাসূল আছে, তাদের থেকে কিন্তু আমরা সবসময় ইতিবাচক দিকটাই আমরা লক্ষ্য করি। তাদের মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ তারাও ছিল পরোপকারী। কারণ আমাদের যেমন জীবন ও বৃক্ষ, বৃক্ষ থেকে জীবনের যে সার্থকতা বা যে শিক্ষা, সেই শিক্ষাটা মুনি ঋষি বা নবী রাসূলরাও নিয়েছিল। বৃক্ষ যেমন ভূমি থেকে তার খাদ্য সংগ্রহ করে বা সূর্য এবং বাতাস থেকে জলীয় বাষ্প যে প্রসেসের মাধ্যমেই হোক, সে নিজে টিকে থাকছে এবং নিজে টিকে মাধ্যমে সে ফল এবং ফুল দিয়ে মানুষকে বা অন্যকে, পশু পাখিকে উপকৃত করছে। এই জিনিসটা আমরা মুনি ঋষি বা নবী রাসূলদের মধ্যেও দেখতে পাচ্ছি। ঠিক তেমনই প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী জীবন ও বৃক্ষ প্রবন্ধে এই তপোবন চিন্তা বা প্রকৃতির কাছাকাছি থাকার মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে আমরাও অন্যের উপকারে আসব, আমরা কখনো অহংকারী হব না, এই দিকটা। এবার আমরা একটা দিক আমরা আলোচনা করলাম যে প্রেক্ষাপট একটা পেয়েছি সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং অপরটি পেয়েছি রবীন্দ্রনাথের প্রভাব। এবার যদি আমরা মূলভাবে জায়গাটায় আসি, এর বিষয়বস্তু কি? আমাদের যে প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী, সে কি বোঝাতে চেয়েছেন, মানে তার কোন দিক থেকে গিয়েছে? আমরা যদি এক কথায় বলি তাহলে বৃক্ষ থেকে শিক্ষা নেওয়া। কিন্তু শুধুই কি বৃক্ষ থেকে শিক্ষা নেওয়া? এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, দেখো, নীরব সাধনা। এই নীরব সাধনার মধ্যে আমরা কি বুঝতে পারছি? দেখো, বৃক্ষ কিন্তু ওর উপর দিয়ে ঝড় ঝাপটা যতই বয়ে যাক, সে কিন্তু নিজের কাজ নিজে করছে এবং নিজে অটুট হয়ে বেঁচে সে লড়াইতে সে একা এবং তার যে সাধনা সে একাই, নীরব সাধনা। আমাদেরও বৃক্ষ থেকে এরূপ শিক্ষা নেওয়া উচিত। জীবনে যত ঝড় ঝাপটা আসুক, বৃক্ষের মতো সটাম এবং সাহসে সুঠাম দাঁড়িয়ে থাকা উচিত। আমরা জীবনের সাথে যুদ্ধ করতে পারি বৃক্ষ থেকে শিক্ষা নিয়ে। তারপর দেখো, পরার্থপরতার দিকটা আমরা অনায়াসে বুঝতে পারি যে বৃক্ষ যেভাবে অন্যের উপকারের মাধ্যমে নিজের সার্থকতা অর্জন করছে, ঠিক তেমনি আমাদেরও অন্যের সাহায্য করে, অন্যের উপকার করে পরার্থপরতার যে মহৎ গুণটা অর্জন করতে পারি। কিভাবে? বৃক্ষ দেখো, ফুল দিয়ে, ফল দিয়ে, পশু পাখি বা আমরা যে মানুষ আছি আমাদের সাহায্য সহযোগিতা করছে। বৃক্ষ কিন্তু কোনো লাভ হচ্ছে না। বৃক্ষ থেকে আমরা একটা আম পেড়ে নিয়ে আসছি, আম গাছ থেকে আম, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, এখানে বৃক্ষটা কোথায়? বৃক্ষের সার্থকতা এখানে যে পশু পাখি বা আমরা যে মানুষ আছি, আমরা ওইটা খেয়ে তৃপ্ত হচ্ছে, এইখানেই বৃক্ষের সার্থকতা। আর এটাকেই বলতেছি আমরা পরার্থপরতা। বৃক্ষ থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত যে অন্যের উপকার করে, অপরের সাহায্য করে পরার্থপরতার যে মহৎ গুণ আছে সেই গুণী হওয়া। তারপর দেখো, বিকাশ সাধন। কিভাবে বিকাশ সাধন? বৃক্ষ দেখো নিজে তো টিকে আছে, শুধু আমাদের সাহায্যই করছে না, এর পাশাপাশি সে ফল দিয়ে বা তার চারা কিভাবে, আমরা যদি কলা গাছের দিকে একটু, কলা গাছ কিন্তু তার যে আমরা কি কলার বোক বলি বা চারা বলি, সেটা কিন্তু দিয়ে সে একটা বাগান করে ফেলছে।
এবং যদি আমরা বাঁশ ঝাড়ের কথা চিন্তা করি, বাঁশ আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। সে বাঁশও কিন্তু একটা 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 বাগানে যদি একটা বাঁশ আমরা রোপণ করি, সেই একটা গাছ থেকে কিন্তু বাগান হয়ে যায়। ঠিক তেমনই বৃক্ষ শুধু নিজে টিকে তার পরবর্তী বংশকেও টিকিয়ে রাখে। কিভাবে? যে একটা আম গাছ থেকে আম যখন পরিপক্ক হচ্ছে, ওই আমের আটি থেকে আরেকটা গাছ হচ্ছে। এর মাধ্যমে বৃক্ষ টিকে থাকে। আমাদেরও উচিত আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা যেভাবে শিক্ষা নিয়ে টিকে আছি, আমাদের পরবর্তী প্রজন্মও যেন আমাদের থেকে শিক্ষা নিয়ে গুণী হতে পারে, মহৎ হতে পারে এবং সত্য সুন্দরের পথে চলতে পারে। তারপর দেখো, সৌন্দর্য ও কর্ম। বৃক্ষ শুধু আমাদের সাহায্যই করে গেল, কিন্তু তার আলাদা একটা সৌন্দর্য আছে। ওই সৌন্দর্যকে কাজে লাগিয়ে বা ওই সৌন্দর্যের দিকে তাকিয়ে আমাদেরও সে কর্মের মাধ্যমে সেটা প্রতিফলন করা উচিত। আমরা যে এত সময় ধরে আলোচনা করলাম, বৃক্ষ থেকে শিক্ষা নিব, কি শিক্ষাটা নিব? বৃক্ষ থেকে যে এত শিক্ষা নিলাম, এই শিক্ষাটা মানুষের যে প্রতিনিয়ত জীবনে আমরা যে প্রতিনিয়ত কর্মব্যস্তময় জীবন পার করছি, আমাদের কর্মব্যস্তময় জীবনে আমাদের এই বৃক্ষের সৌন্দর্যকে, এই বৃক্ষের যত গুণ আছে, নীরব সাধনা, তারপর পরার্থপরতা, বিকাশ সাধন, এই গুণগুলো আমাদের জীবনে অ্যাডজাস্ট করা, আমাদের জীবনে আমরা অঙ্গাঙ্গিভাবে ঢুকিয়ে নিয়ে যদি আমরা প্রতিফলন করতে পারি, তবেই আমাদের এখানে সার্থকতা হবে মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সাহিত্যে খেলা আমাদের কি শেখায়। আমরা যে শিক্ষা গ্রহণ করি, যে পাঠ্যপুস্তক, এটা আমরা বাধ্য হয়ে পড়ি এবং বাধ্য হয়ে পড়ার মাধ্যমে আমরা কি শিক্ষা পাচ্ছি? পাঠ্যপুস্তক পড়লে তো কিছু না কিছু আমরা শিখি, তাই তো? এই শেখার মাধ্যমেই আমরা আমাদের জীবনে, আমাদের বাসা থেকে আমাদের পাঠায় যে তুই স্কুলে যা, তুই কলেজে যা, কিছু শিখতে পারবি, মানুষের মতো মানুষ হবি। আমরা এই যে জীবন ও বৃক্ষ প্রবন্ধটা পড়লাম, এটা তো আমাদের পাঠ্যপুস্তকে এমনি অ্যাড করা হয়নি। এর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে কাজে লাগানো উচিত, তবেই আমাদের সার্থকতা। আমরা যারা এই ক্লাসটা করলাম বা আমরা যারা পড়েছি, আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব যে জীবন ও বৃক্ষ সার্থকতা আছে, যে উদ্দেশ্য আছে, সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা। এবার আমরা জীবন ও বৃক্ষ প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব। কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। শুরুতে দেখো, জীবন ও বৃক্ষ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে? জীবন ও বৃক্ষ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। প্রাবন্ধিক কাকে জীবনের সার্থকতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন? প্রাবন্ধিক বৃক্ষকে জীবনের সার্থকতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। জীবন ও বৃক্ষ প্রবন্ধে জীবন ও ধর্ম মানে কি? জীবন ও বৃক্ষ প্রবন্ধে জীবন ও ধর্ম মানে বৃদ্ধি। বৃক্ষ আমাদের কি ধরনের গান শোনায়? সার্থকতার গান শোনায়। বৃক্ষকে কিসের প্রতীক হিসেবে গ্রহণ করা উচিত? মানুষের জীবনের সার্থকতার প্রতীক। বৃক্ষ কিভাবে মানুষের কাছে নিজের সার্থকতা প্রমাণ করে? ফুল ও ফল প্রদানের মাধ্যমে। বৃক্ষ কিভাবে মানুষের কাছে নিজের সার্থকতা প্রমাণ করে? ফুল ও ফল প্রদানের মাধ্যমে। বৃক্ষের পানে তাকিয়ে আমাদের কি করা উচিত? জীবনের রূঢ় অর্থ বা প্রসন্ন গভীর তাৎপর্য সম্বন্ধে সচেতন হওয়া উচিত। মনুষ্যত্বের ধর্ম কোনটি? নিজের বিকাশ ও অপরের জন্য কল্যাণ করা। জীবন ও বৃক্ষ প্রবন্ধে বৃক্ষ কিসের ইঙ্গিত? বৃদ্ধির ইশারা এবং প্রশান্তির ইঙ্গিত। জীবন ও বৃক্ষ প্রবন্ধে বৃক্ষ কিসের ইঙ্গিত? বৃদ্ধির ইশারা এবং প্রশান্তির ইঙ্গিত। জীবন ও বৃক্ষ প্রবন্ধে লেখকের দৃষ্টিতে মনুষ্যত্ব কি? বৃক্ষের শাখায় ফুল ফোটার মতো মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ। জীবন ও বৃক্ষ প্রবন্ধে লেখকের দৃষ্টিতে মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব হলো বৃক্ষের শাখায় ফুল ফোটার মতো মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ কি উপলব্ধি করেছেন? অন্তরের সৃষ্টি ধর্ম। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছেন অন্তরের সৃষ্টি ধর্ম।
বৃক্ষ দোরগোড়ায় দাঁড়িয়ে কিসের বাণী প্রচার করে? নতি, শান্তি ও সেবার বাণী। বৃক্ষ দোরগোড়ায় দাঁড়িয়ে নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে। রিপেন্সেসিয়াল উক্তিটি কার? মহাকবি শেক্সপিয়ারের। প্রবন্ধে মহাকবি হিসেবে উল্লিখিত। মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু কোনটি? মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু সাধনা। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া কিসের ইতিহাস? বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত বৃদ্ধির ইতিহাস। নীরব ভাষায় বৃক্ষ আমাদের কিসের গান শোনায়? নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। কিসের দ্বারা মানুষের অন্তর পরিপূর্ণ হয়? সাহিত্য ও শিল্পকলার দ্বারা মানুষের অন্তর পরিপূর্ণ হয়। কার বেদনা সহজে উপলব্ধি করা যায়? বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায়। লেখক বৃক্ষকে কিসের জীবন্ত দৃষ্টান্ত বলেছেন? লেখক বৃক্ষকে সজীবতা ও সার্থকতার জীবন্ত দৃষ্টান্ত বলেছেন। লেখক বৃক্ষকে কিসের জীবন্ত দৃষ্টান্ত বলেছেন? সজীবতা ও সার্থকতার। মোতাহের হোসেন চৌধুরী কত সালে এমএ ডিগ্রি লাভ করেন? মোতাহের হোসেন চৌধুরী 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। প্রাবন্ধিকের মতে জীবন ও ধর্মের মানে কি? প্রাবন্ধিকের মতে জীবন ও ধর্মের মানে বৃদ্ধি। বৃক্ষের বৃদ্ধি কিসের প্রতীক? বৃক্ষের বৃদ্ধি আত্মার পরিপক্কতার চিহ্ন। বৃক্ষের বৃদ্ধি আত্মার পরিপক্কতার চিহ্ন। এই ছিল আজকে আমাদের জীবন ও বৃক্ষ প্রবন্ধের সারমর্ম বা খুঁটিনাটি বিষয়।